নমস্কার। গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের গল্প ঝড় আর একটি পাখি, বিমল মিত্রের লেখা। আমার গল্পের আসরে বড়দের নমস্কার ও ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে গল্প পাঠ শুরু করছি। যদি কখনো এমন হয় ইচ্ছামতি তীরে ডিঙার ভিতর শুইয়া মাঝরাত্রে যদি তোমাদের হঠাৎ ঘুম ভাঙিয়া যায়, আকাশ ভরা অন্ধকার নিস্তরঙ্গ নদীর জল যদি আচমকা কুলকুল শব্দ করিয়া ওঠে, ছোট বাতায়নে অদূরের বাঁশঝাড় আর ধান ক্ষেতের বাতাস আসিয়া সব ওলটপালট করিয়া দেয়, স্মৃতি বিস্মৃতি লাভ ক্ষতি সব যদি সেই বাতাসে একাকার হইয়া যায়, নরম বালিশের উপর দুটি চোখের পাতা অকারণে ভারী হইয়া ওঠে, আর সেই নিশীথ রাত্রে নির্নিবীক্ষ অন্ধকারে দূরে অনেক দূরে বাঁশঝাড়ে ছোট্ট একটি ফাঁক দিয়া উঁকি মারিয়া দুষ্ট মেয়ের মতো হাত নাড়িয়া আয় আয় বলিয়া ডাকে, অথবা মাথার উপর একটি পাখি কুক কুক করিয়া ডাকিতে ডাকিতে গিয়া দিগন্ত সীমায় মিলাইয়া যায়, তখন ঠিক সেই মুহূর্তে মনে করিও ও আর কিছু নয়, ওই তারাটি, ওই পাখিটি, ওই দিগন্ত জোড়া অন্ধকার, এই আকাশ বাতাস, ওই প্রত্যক্ষ বাস্তবতার পেছনে একটি পরম রহস্য লুকাইয়া রহিয়াছি। বহুদিন পূর্বের ভুলিয়া যাওয়া রহস্য, একটি ঝড়ের রাত্রি আর একটি পাখির রহস্য। মাইল দু-তিনের মধ্যে লোকের বসতি নাই। মেঠো পথ দিয়া জমিদারের পালকি চলিয়াছে। 6 জন বেহারার হুঙ্কার হাওয়ায় কোথায় মিলাইয়া যাইতেছে। গাছপালা বন জঙ্গল সব ভীষণ শব্দ করিয়া দুলিতেছে। ফাঁক দিয়া নিখিলেশ বাহিরে চাহিয়া দেখিল, আকাশে বৃষ্টির বিরাম নাই। মাঠ ঘাট কাদায় কাদা, বেহারাদের পার চলে না। কদিন ধরিয়া বৃষ্টি হইতেছে, ধান খেতে এতখানি করিয়া জল জমিয়াছে, বিলে জল থই থই করিতেছে। সময় বুঝিয়াই দুর্যোগ নামিয়াছে। মাঠের পর মাঠ, এদিকটা ঢালও বেশি, জল এদিকে জমিয়াছে অধিক। কোনো রকমে ঠেলিতে ঠেলিতে বেহারারা চলিয়াছে। চাকর তাহারা, হাঁ হুঁ করিবার ক্ষমতা নাই। চলিয়াছে তো চলিয়াছে। এমনি করিয়া 3 ক্রোশ পথ চলিয়া তবে ইচ্ছামতি নদীর খেয়াঘাট, সেইখান হইতে খেয়া পার হইয়া আবার 1 মাইল পথ, তারপর শিবনিবাস স্টেশন। শিবনিবাসে গাড়ি ছাড়িবে রাত্রি 10টা। সে ট্রেন শহরে পৌঁছিবে কাল সকালবেলা। রাত্রিটা কাটিবে ট্রেনে। সারা রাত ট্রেনের দোলায় নিখিলেশের ঘুমটা মন্দ হইবে না। ট্রেনের দোলায় নিখিলেশের ঘুম হয় ভালো, কিন্তু তাহার মনে হইল গাড়ি যদি খালি থাকে তবেই তো। একবার ট্রেনের কামরায় নিখিলেশের সহযাত্রী ছিল একটি বাঙালি দম্পতি। মেয়েটির বয়স বেশি, কিন্তু রাত্রি তাহা ধরা যায় না। সারা রাত্রি সে অন্ধকার কামরার ভিতর মেয়েটির সান্নিধ্যে এতটা ঘনীভূত হইয়া আসিয়াছিল যে নিখিলেশ কিছুতেই ঘুমাইতে পারে না। মেয়েটির ঘুম বড় তরল। ঘুমের মধ্যে বারবার কি যেন কথা বলিতেছিল, চমকিয়া উঠিতেছিল, এপাশ ওপাশ করিতেছিল। নিখিলেশ সারা রাত্রি অস্পষ্ট অন্ধকারে জাগিয়া কেবল তাহাই দেখিয়াছি। ভোরবেলা নিখিলেশ ঘুমাইয়া পড়িয়াছে। সকালবেলার ঘুম। গাড়ি একটু দুলিয়া উঠিতে ঘুম ভাঙিয়া উঠিয়া নিখিলেশ দেখে আলো হইয়া চারিদিক বেশ ফর্সা হইয়া গিয়াছে। পাশের বাড়তি মেয়েটি তখন জাগিয়া উঠিয়াছে। জাগিয়া উঠিয়া অলসভাবে বাহিরের দিকে তাকাইয়া আছে। দেখিয়া নিখিলেশে যেন কেমন বীতস্পৃহা আসিয়া গিয়াছিল। রাত্রে যাহাকে সে অপরূপ সুন্দরী দেখিয়াছে, দিনের বেলার আলোকে তাহার রূপে দৈন্য ধরা পড়িয়া গিয়াছিল সেদিন। তারপর সেদিন যতক্ষণ মেয়েটি গাড়িতে ছিল, নিখিলেশ একবারও তাহার দিকে ফিরিয়া তাকায় নাই।
কাছাকাছি কোথায় যেন বাজ পড়িল। ভীষণ শব্দে গাছের পাতাগুলো একসঙ্গে কাঁপিয়া উঠিয়াছে। সঙ্গে সঙ্গে মনে হইল বৃষ্টি যেন আরো জোরে পড়িতেছে। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। পথে দুপাশে খাদ কাটা, তাহারই ভিতর ব্যাং ডাকিতেছে। অবিশ্রাম ঝমঝম শব্দে কানে তালা ধরিয়া যায়। এই বৃষ্টিতে সবচেয়ে নিখিলেশের ভালো লাগে সামনে বসিয়া গল্প করিবে লাবণ্য। গান নয়, খেলা নয়, কিচ্ছু নয়, কেবল গল্প। লাবণ্যর ঘরে বসিয়া গল্প করিতে নিখিলেশের এত ভালো লাগে। লাবণ্য বলে, এত মদ খেতে কে শেখারে তোমায়? নিখিলেশ কথা শুনিয়া হাসিয়া ফেলিত। মদ খাওয়া আবার শিখতে হয় নাকি? মদ খাওয়া তাহাদের বংশগত অভ্যাস, বংশানুক্রমী প্রথা। 7 পুরুষ হইতে তাহাই চলিয়া আসিতেছে। ঠাকুরদা মদ খাইতে খাইতে লক্ষ টাকার নোট কুচি কুচি করিয়া ছিঁড়িয়া ফেলিতেন। বাবা মদ খাইয়া মাকে সত্য সত্য হত্যা করিয়াছিল। সকলের চূড়ান্ত করিয়াছে নিখিলেশ। তাই নিখিলেশ বুদ্ধি করিয়া ভালো ছেলের মতো শেষ পর্যন্ত বিবাহই করে নাই। কিন্তু মদ, তা বলিয়া তো আর সত্য সত্যই ছাড়া যায় না। মদ যে তাহাতে বংশানুক্রমী নেশা। কাল সকালে নিখিলেশ লাবণ্যের কাছে পৌঁছতে পারিবে। এই যে মাঝে মাঝে তাগাদার জন্য তাহাকে জমিদারিতে আসিতে হয়, এ নিখিলেশের ভালো লাগে না। নায়ের তেমন সুযোগ্য নয়। নইলে কোনো জমিদার বছরের মধ্যে 2-3 বার করিয়া দেশে আসে। বছরের পর বছর টাকা আসিবে, আর শহরে বসিয়া জমিদার আমোদ ফুর্তি করিবে। এই তো সচরাচর রীতি। ঠাকুরদার আমল হইতে তাহাদের বংশে এই রীতি চলিয়া আসিতেছে এতদিন ধরে। কষ্ট করিয়া যদি নিজেকে তাগাদা দিয়ায় টাকা আদায় হয়, তো জমিদারের সুখ কোথায়? নিখিলেশের পরিবার নাই, আত্মীয় নয়, স্বজন নয়। তাহার ভাবনা কি? বয়স তাহার হইয়াছে। বিবাহ করিলে এতদিনে ছেলে মেয়েতে ঘর ভরিয়া যাইত। কিন্তু সে ঝঞ্ঝাট যখন তাহার নাই, তখন কাহার তোয়াক্কাশে রাখে? লাবণ্যর ঘরে বিছানার সামনে মস্ত বড় আয়নাতে নিখিলেশের চেহারাটি রোজই নজরে পড়ে। 10 বছর আগেও নজরে পড়িত, এখনও পড়ে। কিন্তু এখন নজরে তফাৎ হইয়াছে অনেকটা। কপালের ওপর নিখিলেশের 3টি স্পষ্ট তীক্ষ্ণ ভাঁজ পড়িয়াছে। মাংস একটু করিয়া ঝুলিয়া আসিতেছে। রোজই ধরা পড়ে, বয়স বাড়িতেছে, বয়স বাড়িতেছে। কিন্তু তাহাতে আক্ষেপ করিবার কি আছে? প্রথমে আসিয়াছিল ললিতা, ললিতার পর আসিয়াছিল কামিনী, কামিনী গেল, আসিল মালতী, তারপর আসিয়াছিল সুলতা, তারপর কত মেয়ে মানুষ তাহার জীবনে আসিল গেল। চাপা, উমা, সরজু, বন্যার মতো সকলকে আজ আর তাহার মনেও পড়ে না। শেষ ঠেকিয়াছে লাবণ্যতে। মেয়ে মানুষ নিখিলেশের কাছে পুরনো হইয়া গিয়াছে, কিন্তু তবু মুখ যায় নাই। আজও পথচারিণী দেখিলে নিখিলেশ তাহার ঘোমটার ভিতর তীক্ষ্ণ দৃষ্টি পাঠাইয়া দেয়। পূর্বপুরুষের স্বেচ্ছাচারিতা তাহার রক্তে শিকড় গড়িয়াছে। স্বেচ্ছাচারিতা তাহার বংশগত অভ্যাস। মদ তাহাদের জন্মগত নেশা। মেয়ে মানুষ প্রীতি তাহাদের মজ্জাগত প্রবৃত্তি। দৃষ্টির তেজ বাড়িয়াছে। নিখিলেশের একবার শুধু মনে হইল, আজ পথে পায়ে না হইলে ভালো হইত। কিন্তু কি যে নেশা, লাবণ্য কাছে না থাকলে তাহার যেন দিন কাটিতে চায় না। আকাশের গায়ে চকমক করিয়া বিদ্যুৎ খেলিয়া যাইতেছে। রাস্তার উপর বড় বড় গাছ আড় হইয়া পড়িয়া আছে। হঠাৎ পালকিটা যেন এক কাত হইয়া ভীষণ দুলিয়া উঠিল। দুলিয়া উঠিতে কোণের দিকে 2টি বোতল কাত হইয়া পড়িয়া গেল। নিখিলেশ রীতিমতো চমকিয়া উঠিয়াছে।
ভিতর হইতে নিখিলেশ বলিল, গোবিন্দ। হাত জোড় করিয়া গোবিন্দ দরজার কাছে আসিয়া দাঁড়াইল। পালকি এমন পড়ে কেন রে? গোবিন্দ বিনীত স্বরে জানাইল, বিশ্বে বেহারা পা পিছলাইয়া পড়িয়া গিয়াছে। গলার স্বর কিছুমাত্র না নামাইয়া নিখিলেশ বলিল, পা ভেঙে যায়নি তো? আজ্ঞে হ্যাঁ, ভেঙেছে, বসে পড়েছে। গোবিন্দ চুপ করিয়া দাঁড়াইয়াছিল। নিখিলেশ তাড়া দিয়া বলিল, পা ভেঙেছে তো কৃতার্থ করেছে আমায়। ওসব শুনছি নে, রাত 10টার গাড়ি আমার পাওয়া চাই, বুঝলি? বুঝলি তো? গোবিন্দ ঘাড় নাড়িয়া বুঝিয়াছে বলিয়া চলিয়া গেল। যে কেহ পায়ে ভাঙুক আর মরিয়ায় যাক, ঠাকুরদার আমল হইতে তাহাদের বংশের কেহ সেসব কথায় কান পাতে নাই। পূর্বপুরুষের আমল হইতে তাহারা স্বেচ্ছাচারী। বনিয়াদি বংশ তাহাদের, মদ তাহাদের নেশা, মেয়ে মানুষ তাহাদের কৃতদাসী। নিখিলেশ তাহাদেরই বংশধর। সুতরাং 10টার ট্রেন তাহার পাওয়া চাই, পাওয়া চাই। উপরে গাছের ডালপালায় আকাশ ঢাকা, নিচে অন্ধকার দিয়া পালকি চলিতেছে। এই বৃষ্টির মধ্যে নিখিলেশের আর একদিনের কথা মনে পড়িল। নিখিলেশ তখন ছোট। সেদিনও এমনই উপর ঝরন বৃষ্টি। ইচ্ছামতির পাড় ভাঙিয়া নৌকা চলাচল বিপজ্জনক হইয়া উঠিয়াছে। পথঘাট ধসিয়া গিয়াছে। কয়দিন ধরিয়া এই অবস্থা। যাহাদের ঘর বাড়ি অক্ষত অবস্থায় আছে, তারা ঘরে চুপ করিয়া বসিয়া আছে। ধান ক্ষেত ভাসিয়া গিয়াছে, শস্য নষ্ট হইয়াছে। বসিয়া থাকা ছাড়া কিছু কাজ নাই। আর যাহাদের ঘর বাড়ি ভাঙিয়া গিয়াছে, তাহারা দাঁড়াইয়াছে গাছতলায়। ঠিক এমনই দুর্যোগের কয়েকদিন আগে বাবার সঙ্গে তাহারা দেশে আসিয়াছে। হঠাৎ হুলস্থুল কাণ্ড। এই দুর্যোগের মধ্যে সারা বাড়িতে যেন কি সমস্ত পরিবর্তন হইয়া গেল। চাকর বাকর সকলেরই মুখ যেন গম্ভীর। একখানি কালো জল ভরা মেঘ যেন সারা আকাশটি এখনই গ্রাস করিয়া ফেলিল। কিন্তু বিপদ আর কিছু নয়, মদ ফুরাইয়া গিয়েছে। বিপদ বলিয়া বিপদ, সেরা বিপদ। এমন বিপদের তুলনা হয় না। যাতায়াতের পথ বন্ধ, নানা অসুবিধা তরুণ সময় মতো মদ আনাইতে পারা যায়নি। কিন্তু তা বলিয়া এমন অপরাধের ক্ষমা নয়। তাহাদের বংশে কেহ কখনো কাহাকে ক্ষমা করে নাই। বনিয়াদির বংশ তাহাদের, তাহারা জন্মগত স্বেচ্ছাচারী। ক্ষমা কেমন করিয়া করিতে হয় তাহা তাহারা জানে না। শেষ পর্যন্ত সত্য সত্যই সে অপরাধের ক্ষমা হয় নাই। নিখিলেশের আজও মনে আছে, সেই দিনের পর হইতে বাঁকুড়ার সরকারকে আর দেখা যায়নি। পরে শুনিয়াছিল, কালী সর্দারের খাড়ার গায়ে তার ধর হইতে মন্দ পৃথক হইয়া গিয়াছিল। সেসব অনেক দিনের কথা। সেই বয়সে ছিলেন নিখিলেশ। রক্ত দেখিয়া তাহারা ভয় পায় না, ঝড় বৃষ্টি দেখিয়া তাহারা পিছায় না। তাহারা যাহা করিবে ভাবে তাহাই করে। তাহারা যা স্বেচ্ছাচারী। পালকি সমান তালে চলিতেছে, মাঠ বন বাদার। নিখিলেশ ফাঁক দিয়া বাহিরে চাহিয়া দেখিল। দূরের গাছপালা কিছু আর দেখা যায় না। রাত গভীর হইয়া উঠিয়াছে। রাস্তার দুপাশে খাদের জলে প্রবল স্রোত। এক একবার বাতাসে ঝাপটা আসে। গাছপালা সব দুলাইয়া দেয়া যায়। সোঁ সোঁ শব্দে কান ঝাড়াফলা হইয়া আসে। পৃথিবী যেন মৃত্যুর সহিত শক্তি পরীক্ষা চালাইয়াছে। মেঘে মেঘে ভীষণ শব্দ। বিদ্যুৎ চমকাইবার সঙ্গে সঙ্গে পালকির ভিতরটা আলো হইয়া উঠিতেছে। খেয়াঘাটে নৌকা থাকিতে বলা হইয়াছে। নৌকা থাকিবে বই কি, নিশ্চয়ই থাকিবে। জমিদারের কথা অমান্য করিবা শাস্তির কথা এ অঞ্চলে সবাই জানে। খেয়া নৌকা নিশ্চয়ই থাকিবে, থাকিবে নিশ্চয়। সে যেন বিশেষ ভাবনা তাহার নাই।
নিমাই মাঝি নিখিলেশের বাবাকে চিনিত, এখন তাহাকে চেনে। মাথা হারাইবার ইচ্ছা যদি না থাকে, তাহা হইলে বুড়া তখন নৌকা লইয়া ঘাটে বসিয়া আছে, এবং যতক্ষণ না নিখিলেশ ঘাটে গিয়া পৌঁছায় ততক্ষণ বসিয়া থাকিবে। নিখিলেশ বাজি রাখিয়া বলিতে পারে, সন্ধ্যা হইতে সে ঘাটে বসিয়া ভিজিতেছে। বৃদ্ধ বয়সে বসিয়া বসিয়া ভিজা অবশ্য কষ্টকর, তা হোক, কাহাকে কষ্ট দিতে তাহাদের বংশে কেহ কখনো পিছপা হয় নাই। জমিদার হইয়া জন্মিয়াছে, পরকে তাহারা কষ্ট দেবে, পরে তাহাদের জন্য কষ্ট করিবে, তাহারা আজন্মর স্বেচ্ছাচারী। পরের কষ্ট লইয়া তাহাদের মাথা ঘামানোর অভ্যাস না। অন্ধকার গাঢ়তর হইয়া আসিয়াছে। নদীর ধার ধার দিয়া রাস্তা, এদিকের পাড় ভাঙিতে শুরু হইয়াছে। প্রবল বেগে জলের স্রোত বহিতেছে মনে হইল। প্রকাণ্ড প্রকাণ্ড গাছপালা লইয়া ভীষণ শব্দে পাড়ের মাটি ধসিয়া পড়ে। সঙ্গে সঙ্গে পায়ের নিচের মাটি ভূমিকম্পের মতো থরথর করিয়া কাঁপিয়া ওঠে। জায়গায় জায়গায় পথ পর্যন্ত ভাঙিয়াছে। এই অন্ধকারে যদি আর একবার বেহারাদের পা পিছলাইয়া যায়, তবে হয়তো একেবারে অতল সমাধি। অতল সমাধি কথাটা ভাবিতে নিখিলেশের কেমন যেন অপরিসীম আনন্দ হইল। জলের তলায় মানুষ যখন ডুবিয়া যায় তখন কেমন লাগে কে জানে। নিখিলেশের হঠাৎ একটা উদ্ভট খেয়াল হইল, আচ্ছা, যদি একটা লোককে জোর করিয়া জলে ডুবাইয়া রাখা যায়, লোকটা যতক্ষণ হাত পা ছুড়িবে, চিৎকার করিতে চেষ্টা করিবে, ততক্ষণ তাহাকে ডুবাইয়া রাখিয়া তাহার মুমূর্ষু হইবার ঠিক পূর্ব মুহূর্তে তুলিয়া আনিয়া বাঁচাইয়া জিজ্ঞাসা করিলে ঠিক জানা যাইবে অতল সমাধি কাহাকে বলে। মৃত্যুর পূর্বে কেমন করিয়া হৃদযন্ত্র ক্রমশ স্থির হইতে স্থিরতর হইয়া আসে, কেমন করিয়া অসহ্য যন্ত্রণা বায়ুহীন বিপুল বাড়িরাশি তিলে তিলে মৃত্যু আনিয়া দেয়, সমস্ত খুঁটিনাটি। অবশ্য এক্ষুনি এই খেয়াল নিখিলেশ চরিতার্থ করিবে না, কিন্তু ইচ্ছা করিলে করিতে পারে। পারে তো, করিতে পারে এই মুহূর্তে, এই দণ্ডে। একজনকে নয়, দুজনকে নয়, যতজন বেহারা আছে ততজনকে, সকলকে। তাহারা যা স্বেচ্ছাচারী, বহু পূর্বপুরুষের আমল হইতে তাহারা অত্যাচারী, শুধু একটি মাত্র হুকুমের অপেক্ষা। নিখিলেশ মনে মনে পৈশাচিক হাসি হাসিয়া উঠিল। দেখিতে দেখিতে ঘাট আসিয়া গেল। প্রচণ্ড শব্দ করিয়া পাড় ভাঙিতেছে, নদীর জল ফুলিয়া ফুলিয়া উঠিতেছে। বেহারারা পালকি নামাইয়া মাঝিকে ডাকিতে গেল, কিন্তু এমন বিস্ময়ের কথা কেহ কখনো শোনে নাই। মাঝি নাই, খেয়া নৌকাও নাই। ভয়ে বেহারাতে দেহ কাঠ হইয়া গেল। কথাটা শুনিয়া নিখিলেশের স্বেচ্ছাচারী রক্ত গরম হইয়া উঠিল। বৃষ্টিতে ভিজিবার ভয়ে নৌকাটিকে কোথায় লুকাইয়া রাখিয়া ঘরে গিয়া শুইয়াছি, আরাম করিয়া ঘুমাইতেছি। আচ্ছা, আরাম কেমন করিয়া করিতে হয় নিখিলেশ দেখাইবে। আজ যাওয়া না হয় নাই হইল। আজ রাত্রিটা এখানে কোথাও থাকিয়া কাল সকালে নিমাইকে টাটকা টাটকা শাস্তি না দিলে আর চলিতেছে না। দেশে না আসাতে লোকের স্পর্ধা অসীমে উঠিয়াছে, এর একটা বিহিত করিতেই হইবে। নিখিলেশ দাঁতে দাঁত চাপিল। বৃষ্টি আরও জোরে পড়িতে শুরু করিয়াছে। পাড় ভাঙিবার শব্দে কান পাতা দায়। রাত্রি খুব গভীর হইয়াছে, স্পর্শসহ অন্ধকার। দুর্নিবা দুর্যোগ পৃথিবীকে বিপস করিয়া দিয়াছে। এই মানুষ পরিত্যক্ত নির্জন ভূমিতে কয়েকজন বেহারা কেবল সঙ্গী, আর কেহ নাই, আর কেহ নাই কোথাও। সারা পৃথিবীর মধ্যে পরম প্রবল প্রতাপান্বিত জমিদার বংশের একমাত্র উত্তরাধিকারী প্রলয়লীলার কেন্দ্রস্থলে আসিয়া দাঁড়াইয়াছে।
মাথার উপর বজ্রবর্ষী তমসাচ্ছন্ন আকাশ, পায়ের তলায় প্রকম্পমান ভূমিতল। নিখিলেশের মনে হইল এক হুকুমে সকলকে স্তব্ধ করিয়া দেয়। আকাশ, ঝড়, বৃষ্টি বুঝুক, যাহাকে জব্দ করিতে এত চেষ্টা তাহাতে, সে আর কেহ নয়, স্বেচ্ছাচারী জমিদার, যাহার পিতামহ মদ খাইয়া 1,00,000 টাকার নোট ছিঁড়িয়া ফেলিয়াছিলেন, যাহার পিতা নিজের স্ত্রীকে হত্যা করিতে কুণ্ঠিত হন না, যাহাদের বংশে ভয় বলিয়া কেহ কিছু জানে না, মেয়ে মানুষ যাহাদের কৃতদাসী, বংশ পরম্পরা যাহারা স্বেচ্ছাচারী। খেয়াঘাটের কাছাকাছি নেমায়ে ছোট ঘরখানি রহিয়াছে। ছেলে মেয়ে তাহার কাছাকাছি কোনো এক গ্রামে থাকে। শুধু দিনের বেলা রোদ বৃষ্টি হইতে রক্ষা পাইবার জন্য এই ঘরটির সৃষ্টি। বেহারারা কুটিরের কাছে পালকি লইয়া গেল। আস্তে আস্তে নিখিলেশ দরজা ঠেলিল। কাঠের ভাঙা দরজা, হুড়কোর বন্দোবস্ত না। একটু ঠেলিতেই দরজা খুলিয়া গিয়াছে। ঘরের ভিতর আলো না, তবু অস্পষ্ট দেখা যায় একখানি বিছানা পাতা। ওখানে একটি মানুষ বেশ নিশ্চিন্তে ঘুমাইতে পারে। নিখিলেশ এখানে রাত্রিটা থাকিতে পারিবে। তারপর সকালে উঠিয়া নিখিলেশ যা করিবে তা কাল সকলেই দেখিবে, সকলের সামনে এসে দেখাইবে। নিখিলেশ জামা খুলিতে লাগিল। শুইবার আগে নিখিলেশকে আর একবার কথা বলিতে হইল। ও গোবিন্দ, পালকির ভিতর বোতল দুটো আছে, দিয়ে যা। আর দেখ, তোরা যেখানেই হোক রাতটা কাটিয়ে দিগে। রাত্রিরে আমি এখানেই থাকবো। কাল ঘুম ভাঙবার আগে আবার আসিস। যা এখন। বাসন মাচার পর পাতলা বিছানো। নিখিলেশের পূর্বপুরুষের কেহ যাহা করে নাই, নিখিলেশ আজ দেখাই করিলে। ঘুম আসতে দেরি হইবার কথা নয়, কিন্তু তবু দেরি হইতে লাগিল। অন্ধকার আকাশের দিকে মুখ করিয়া শুইয়া থাকা পিঠে বিছানা যেন ফুটিতেছে। বাহিরের বিপুল গর্জন, একবার প্রচণ্ড শব্দ হইতেছে, আর ঘর বিছানা মাটি সব কাঁপিয়া উঠিতেছে। তা কাঁপুক, নিখিলেশ ভাবিতেছে নিমায়ের কথা। স্পর্ধার একটা সীমানা রাখিয়া লোকে চলে। যাহাই হোক, বৃষ্টির প্রকোপ হইতে যে প্রাণ বাঁচাইবার জন্য সে পলাইয়া গিয়েছে, আর কাল তাহা সে কোথায় রাখিবে? নিখিলেশ শুধু দু চোখ দিয়া তাহাই দেখিবে। শুধু দেখিবে নয়, গ্রামে দেশে জমিদারিতে যত লোক সকলকেই দেখাইবে। আর রাত্রিটা শুধু কোনো রকমে কাটিলে হয়। অন্ধকার, অন্ধকার, স্পষ্ট প্রত্যক্ষ অন্ধকার। অন্ধকারে নীরব অট্টহাসি নিখিলেশকে যেন পাগল করিয়া তুলিল। অন্ধকার পেটমূর্তি ধরিয়া তাহার সামনে আসিয়া দাঁড়াইয়াছে। এত অন্ধকার নিখিলেশ জীবনে আর দেখে নাই। বাহিরে তেমনি গর্জনে পৃথিবী কাঁপিতেছে, আকাশ দুলিতেছে। নিখিলেশের মনে হইল পাপ, তবু ওইখানে প্রাণ আছে। শুধু ভাঙিয়া চলা, শুধু ধ্বংস করা। নির্জীবতা নয়, জড়তা নয়, প্রাণ ভরিয়া কেবল মৃত্যু ক্ষুধা পরিতৃপ্তি করা। এই অন্ধকার আহ্বান মধ্যে যেন নিখিলেশের শ্বাসরোধ হইয়া আসিতেছে। আকাশ যেখানে উন্মুক্ত, বিধাতা যেখানে বিধিহীন, জীবন যেখানে সহস্রায়ু, মৃত্যুর আত্মীয়তা যেখানে নিবিড়, নিখিলেশ সেখানে গিয়া তৃণখণ্ডটি হইয়াও বাঁচিতে চায়। যেখানে প্রতিটি মুহূর্ত নতুন, প্রতিটি জিনিস অনাস্বাদিতপূর্ব, প্রতিটি ঘটনা অভূতপূর্ব। আজ হঠাৎ কি হইল কি বলিনি। তাহার মনে হইতেছে এই অন্ধকার, এই ঘর, এই দেহ, এই সব কিছু অত্যন্ত পুরাতন হইয়া গিয়াছে। অত্যন্ত পুরাতন, এত পুরাতন যে তাহা লইয়া তাহার জীবন ধারণ চলে না। প্রতি মুহূর্তে নিঃশ্বাস গ্রহণে এই বাতাস বিষাক্ত হইয়া গিয়াছে। প্রতি দিবসে পথ চলার এই মাটি পঙ্কিল হইয়া পড়িয়াছে। প্রতি মানবের পাপে এই পৃথিবী কলঙ্কিত হইয়া উঠিয়াছে।
বর্তমানে জীবনে অনিশ্চয়তা নাই, দৈনন্দিন জীবনযাপনে রহস্য স্পর্শ নাই, সহস্রের প্রাত্যহিকতায় মৃত্যু আকাঙ্ক্ষা নাই। কেবল বিধিবদ্ধ প্রণালীতে দেহ ভাসাইয়ে চলা, শুধু নিয়মাধীন অভ্যাস মতো নিঃশ্বাস গ্রহণ ও নিঃশ্বাস ত্যাগ। অন্ধকারের ভিতর কাহারা তাহার সামনে আসিয়া দাঁড়াইল। ঘোমটা তুলিতে দেখা গেল রূপসী নারীর দল, পরিচিত নারী মুখী শ্রেণীর। প্রথমে ললিতা, ললিতার পর কামিনী, তারপর আসিল মালতী, তারপর সুলতা, তারপর বন্যার মতো আসিল উমা, চাপা, সরযূর দল। সকলকে নিখিলেশ ভালোভাবে চিনিতেও পারিল না। শেষকালে আসিল লাবণ্য। নিখিলেশ দুই চোখ বন্ধ করিয়া চিৎকার করিয়া বলিল, চলিয়া যাও তোমরা, তোমাদের চাই না আমি। তোমরা সব পুরাতন, তোমরা পুরাতন, আমরা পুরাতন, পৃথিবী পুরাতন, আকাশ বাতাস সব পুরাতন। আমরা নতুন করিয়া বাঁচিতে চাই, আমরা নতুন পৃথিবী সৃষ্টি করিব। তারা হাসিতে হাসিতে চলিয়া গেল। হঠাৎ নিখিলেশের একটা জিনিসের কথা মনে পড়িল। এতক্ষণ ভুলিয়াই গিয়াছিল বোতল দুটি পাশেই ছিল। তাহাদেরই একটা তুলিয়া লইয়া নিখিলেশ নিজের মুখের উপর ওপর করিয়া দিল। তারপর চাদর দিয়া আগাগোড়া শরীর যার ঢাকা দিয়া পাশ ফিরিয়া শুইল। নিবিড় শান্তি, নিরবিচ্ছিন্ন আনন্দ। এবার যতই অন্ধকার আসুক আর ভয় নাই। এবার সে নিশ্চিন্ত মনে ঘুমাইতে পারিবে। সে ঘুম ভাঙিয়ে একেবারে কাল সকালে। রাত্রি তখন কত ঠিক নাই। ধীরে ধীরে গোধূলির অস্পষ্ট আবির্ভাবের মতো নিখিলেশ জাগিয়া উঠিলেন। তাহার হাত নড়িল না, পা পড়িল না। চোখের দুটি পাতা কেবল যেন অস্পষ্ট সন্দেহে দুলিয়া উঠিল মাত্র। দুলিয়া উঠিতে নিখিলেশের মনে হইল কে যেন তাহার ঘরের দরজা ঠেলিয়া ভিতরে প্রবেশ করিতেছে। অন্য সময় হইলে হয়তো সে চিৎকার করিয়া ওঠে, কিন্তু নেশার ভোর তখন ভালো করিয়া কাটে নাই। মিটি মিটি চোখ ঠেলিয়া সে শুধু অন্ধকারে ছায়ার মূর্তিটিকে দেখিতে লাগিল। কিন্তু বিস্ময়ের উপরে বিস্ময়। নিখিলেশ বুঝিতে পারিয়াছে যে ঘরে ঢুকিয়াছে সে পুরুষ না। শুধু তাহাই না, ঘরে ঢুকিয়া মেয়েটি একান্ত নিঃসন্ত যে তার বিছানার কাছে আসিয়াছে। এবার নিখিলেশ সত্য সত্যই মেয়েটির সান্নিধ্যে তার সারা দেহে অনুভব করিল। মেয়েটি নিখিলেশের দেহের উপর ঝুঁকিয়া পড়িয়া ডাকিতে লাগিল, বাবা, ও বাবা। গাছে উঠিয়া একটি ডাল ধরিয়া নাড়া দিলে যেমন সব কয়টি ফল ঝরঝর করিয়া পড়িয়া যায়। নিখিলেশের মনে হইল মেয়েটি ডাকি যেন তাহার অস্থি, মাংস, রক্ত, মেদ, মজ্জা, যাহা কিছু দেহের পদার্থ সব যেন একসঙ্গে শিথিল হইয়া গেছে। সমস্ত অবশ মৃত জড়বৎ একখানি দেহ লইয়া নিখিলেশ সেইখানে সেই মাচার উপর চুপ করিয়া পড়িয়া রহিল। মেয়েটি আবার ডাকিল, ও বাবা, ওঠো, শুনছ, ঘরে চলো। মেয়েটির দৈহিক সম্পূর্ণতা নিখিলেশের দৃষ্টিতে লজ্জা দিতে লাগিল। এত কাছাকাছি, এত আত্মীয়তা, ভিজা কাপড়ের গন্ধ আসিতেছে। স্পর্শাত দুটি বাহু দিয়া নিখিলেশ উহাকে এখনই এই মুহূর্তে কলঙ্কিত করিয়া দিতে পারে, নিষ্পেষিত করিয়া দিতে পারে। পারে তো, যেমন করিয়াছে আরও কত অসংখ্যবার। মেয়েটিও তাহাকে স্পর্শ করিয়া ঠেলিতেছে। কানের কাছে মুখ আনিয়া বলিল, ও বাবা, ওঠো, এই দেখো আমি শৈলী, ওঠো, শুনছ, ও বাবা, ঘরে চলো না। মেয়েটির বয়স হইয়াছে, এত বয়স হইয়াছে যে এ বয়সে এই রাত্রে অন্য পুরুষের সঙ্গে এক ঘরে কাটাইলে বদনাম কিনিতে হয়। হাত নাড়িবার সঙ্গে সঙ্গে কাছের চুড়িগুলি বাজিতেছে। তা বাজুক,
কিন্তু এমন একটি অভাবনীয় ঘটনা নিখিলের সমস্ত ইন্দ্রিয় দিয়া উপভোগ করিতে লাগিল। এমন ঘটনা সচরাচর ঘটে না। মেয়েটিকে সে জন্মে দেখে নাই, আজন্ম অপরিচিতা। শৈলী তাহার নাম। এই দুর্যোগে রাত্রে পাশের কোনো গ্রাম হইতে ভিজিতে ভিজিতে তার বাবাকে ঘরে লইয়া যাইতে আসিয়াছে। যুবতী মেয়েটি, অন্ধকার নির্জন ঘর, গ্রামের প্রান্তসীমা। একটি অতি ক্ষুদ্র ঘরে কেবল সে আর তাহারই একান্ত কাছের যুবতী মেয়েটি। যুবতী মেয়েটি তাহাকে স্পর্শ করিয়াছে, নিটোল দুটি হাতের নিকট স্পর্শ। এত নিকট স্পর্শ যে মাদকতা আসা স্বাভাবিক, অন্তত অন্য সময় হইলে তাহাই হইত। কিন্তু আজন্ম স্বেচ্ছাচারী নিখিলেশের আজ একই হইল। তাহার অন্তরের অশান্ত কামনাটি আজ ওই বহিঃপ্রকৃতির অশান্ত গর্জন, নদীর উন্মাদ কলকল্লোল, অন্ধকারে বিভৎস বিরূপতা অপরূপভাবে ভাষান্তরিত না হইয়া একান্ত বাধ্য শিশুটির মতো ধমক খাইয়ায় কখন যেন কোথায় ঘুমাইয়া পড়িয়াছে। দুর্ধর্ষ সাপ যেন মন্ত্রে অবশ হইয়া মাথা নিচু করিয়া পড়িয়াছে। নিখিলেশ দুই বাহু দিয়া এখনই সমস্ত ব্যবধান ঘুচাইতে পারে, কিন্তু কি জানি কেন তাহার আবার মনে হইতেছে এই পৃথিবীর সবটাই যেন এখনো পুরাতন হইয়া যায় না। এখনো কিছু বাকি আছে, এখনো অভূতপূর্ব ঘটনা ঘটে, এখনো অনাস্বাদিত পূর্ব জিনিসের অস্তিত্ব আছে। প্রতি মানুষের নিঃশ্বাস গ্রহণে সব বাতাস এখনো বিষাক্ত হয় না। প্রতি দিবসের পথ চলার সমস্ত মাটি এখনো পঙ্কিল হয় না। প্রতি মানবের পাতে এখনো সমস্ত পৃথিবী কলঙ্কিত হয় না। এই বর্তমান জীবনে অনিশ্চয়তা আছে, দৈনন্দিন জীবনযাপনের অবশ্য আছে, সহস্রে তাত্ত্বিকতার নিত্যু আকাঙ্ক্ষা আছে। কেবল বিধিবদ্ধ প্রণালীতে দেহ ভাসাইয়া চলা নয়, শুধু নিয়মাধীন অভ্যাস মতো নিঃশ্বাস গ্রহণ ও নিঃশ্বাস ত্যাগ নয়। অত কাছে পাইয়াও নিখিলেশ কিছুই করিল না, শুধু চুপ করিয়া মৃতবৎ পড়িয়া রহিল। তাহার নিঃশ্বাস প্রশ্বাস যেন বন্ধ হইয়াছে। নিখিলেশ আশ্চর্য হইয়া গিয়াছে, এ তাহার কি হইল? সারা দেশ জয় করিয়া আসিয়া যেন নিজের দেশে আসিয়াই পরাজয়। তৎক্ষণাৎ তাহার মনে হইল পরাজয় নয়, এ তাহার পরম লাভ। মানুষকে আর নিখিলেশ শ্রদ্ধা করিতে পারে, নারী আজ তাহার কাছে পূজা পাইতে পারে। কোথা তার কে একটা মেয়ে আসিয়া তাহাকে এমন কি দিয়া বশীভূত করিল? ললিতা, কামিনী, মালতীর দল তাহাকে যাহা দিতে পারে নাই, এ মেয়েটি কেমন করিয়া এমন অনায়াসে তাহা এক নিমেষে তাহাকে দিয়া ফেলিয়াছে। মেয়েটির কথাগুলিও ভারী মিষ্টি। নিখিলেশ কান পাতিয়া আবার শুনিবে, ও বাবা, ঘরে চলো, ওঠো, পাড় ভাঙছে, শুনতে পাচ্ছ না? সঙ্গে সঙ্গে তাহার মনে হইতেছে এতদিন যে সে মৃত্যুর গহ্বরে সমাহিত ছিল, এখন আবার সে বাঁচিয়া উঠিতেছে। পরিপূর্ণ স্বাস্থ্য লইয়া সে আবার বাঁচিয়া উঠিতেছে। বাঁচিয়া উঠিয়া যাহা কিছু সে দেখিতেছে শুনিতেছে সব নূতন, প্রথম জন্মগ্রহণের মতো নূতন, সমস্ত অত্যন্ত নূতন। এই নূতন পদে আজ যে তাহাকে অধিষ্ঠিত করিল, তাহাকে অপমান করিবার স্পর্ধা নিখিলেশের নাই। বিগত চেতনা প্রাণীকে যে প্রাণ দিয়াছে সে অবদ্ধ। কিন্তু তবু নিখিলেশ ভাবিয়া পাইল না, এক পরম প্রবল প্রতাপান্বিত জমিদার বংশের একমাত্র উত্তরাধিকারীর আর এই কি অনকনীয় কলঙ্ক, অভাবনীয় অবনতি। শেষ বংশধর হইয়া আজ সে চির প্রসিদ্ধ জমিদার বংশের পূর্বপুরুষদিগের মুখের উপর নিজের হাতে সে কি পঙ্কিল কালিমা লেপন করিতেছি। লজ্জায় নিখিলেশ মুখ লাল করিয়া ফেলিল। কিন্তু লজ্জায় হোক আর যাহাই হয়, নিখিলেশ উহাকে অপমান করিতে পারিবে না। সেও যে সন্তানের পিতা হইতে পারে, সেও যে পিতৃত্ব হইতে নিজেকে এতদিন বঞ্চিত করিয়া
কেবল নিজেকে ঠকাইয়াছে, এ পরম সত্য যে তাহাকে প্রথম জানাইয়াছে, সে ওই মেয়েটি, ওই যুবতী মেয়েটি। বাহিরে ততক্ষণ সমানতালে গর্জন চলিতেছে। অন্ধকার ঘরের মধ্যে শুইয়া নিখিলেশ ভুলিয়াই গিয়াছে যে ধ্বংসলীলার কেন্দ্রে বসিয়া সে মৃত্যুরই প্রতীক্ষা করিতেছে। মাটি কাঁপিবার সঙ্গে সঙ্গে জিনিসপত্র কটকট ঝনঝন শব্দ করিয়া নড়িয়া উঠিতেছে। তা দোলক নড়ুক, পৃথিবীতেই প্রলয় হইয়া যাক। নিখিলেশের অন্তরে যে দ্বন্দ্ব, যে সমস্যা, তাহা তুলনাহীন। নিখিলেশের মনে হইতেছে বহু যুগ পূর্বে সে যেন গল্পের নায়কের মতো একদিন ঘুমাইয়া পড়িয়াছিল। সে কি ঘুম! কত দিন মাস বৎসর আসিয়াছে গিয়াছে, ঝড় বৃষ্টি দুর্ভিক্ষ বন্যা আসিল চলিয়া গেল, মহা ঘুম তাহা তবু ভাঙে নাই। যুগের পর যুগ অন্তহীন দীর্ঘ নিশ্চেতনা তাহাকে অসাড় করিয়া রাখিয়াছিল। আলোহীন গুহার ভিতর কীটাণুকীট জীবাণুদল তাহাকে ঘিরিয়া অহর্নিশ বিভৎস উৎসব জুড়িয়া দিয়াছিল। তারপর বহু যুগ ধরিয়া মানুষের দল আসিয়া পৃথিবীকে কলঙ্কিত করিয়া পঙ্কিল করিয়া দিয়া চলিয়া গেল। শেষে একদিন প্রভাত হইল। নূতনতম পৃথিবীর প্রথম সূর্যোদয়। প্রথম জাগরণের পূর্বে কে যেন তাহাকে ডাকিতেছে, ও বাবা, বাবা ওঠো, ওঠো। অত্যন্ত নতুন অশ্রুতপূর্ব স্বর। নিখিলেশের চেতনা আসিতে দেরি নাই। নূতন জন্ম, নূতন সৃষ্টি, নূতন পৃথিবী। নিখিলেশ আজ আবার নূতন করিয়া দিগ্বিজয় যাত্রা শুরু করিবে। মানুষ তাহাতে দাসত্ব করিবে না, মানুষ হইবে বন্ধু। নারী তাহাতে কৃতদাসী নয়, নারী হইবে নারী। এত বড় স্বেচ্ছাচারীকে যে নারী মনুষ্যত্ব শিখাইয়াছে, সে অসামান্য। সন্ধ্যার অন্ধকারে পায়ের তলায় সূর্যাস্তের শেষ প্রণামটির মতো নিখিলেশ মেয়েটির কাছে মাথা নত করিতেছে। আর নিখিলেশের একটি প্রখর সত্য মনে পড়িতেছে, তাহারও এতদিন একটি সংসার হইতে পারিত। পরমা রূপস্য একটি গৃহিণী। ক্ষুদ্র পরিবেষ্টনীর মধ্যে সে গড়িয়া তুলিত স্বর্গ, সুপরিমিত স্বাদ তাহাদের। মনে তাহাদের পূর্ণিমা চাঁদের কল্পনা, চোখে নীল সমুদ্রের স্বপ্ন, প্রাণে অশেষ চলার উৎসাহ। এমন একটি সংসার রচিবার অধিকার তাহার ছিল। সকালবেলা তাজা ফুলের মতো একটি ছেলে ফোগলা দাঁত বাহির করিয়া কত কি অবদ্ধ কথা বলে, কোলে তুলিয়া চুমু খাইলে খিলখিল করিয়া হাসিয়া ওঠে। ঝাঁকড়া চুল একটি মেয়ে, টানা টানা বাঁকা চোখ, সেই চোখের চাহনিতে চপল উর্মি রহস্য। এতটুকু বকিলে বা রাগ দেখাইলে অভিমান করিয়া ঠোঁট ফোলাইয়া সে কি কান্নার ঘটা। কাঁদিলে চোখ দিয়া মুক্তা ঝরিয়া পড়ে। এমন একটি সংসার গড়িবার অধিকার তাহার ছিল। সে অধিকার আজ তাহার নাই। আজ তাহার বয়স বাড়িয়াছে। বয়স যে বাড়িয়াছে তাহার প্রমাণ সেই লাবণ্যর ঘরে আয়নাতে কতবারই তো পাইয়াছে। তাহারও একটি ছেলে হইত, একটি মেয়ে হয়তো, তাহারও সংসার গড়িবার অধিকার ছিল। ছিল তো। ভাবিতে ভাবিতে কখন অজ্ঞাতসারে চোখ দিয়া তাহার টস টস করিয়া জল গড়াইয়া পড়িয়াছে। মেয়েটি এবার বিছানার পাশ হইতে সরিয়া যাইতেছে। নিখিলেশের আশঙ্কা হইল হয়তো ঘর ছাড়িয়া এইবার চলিয়া যাইবে। সরিয়া গিয়া মেয়েটি দরজা খুলিল। খুলিতে জলো হাওয়া ঝড়ে ঝাপটা আসিয়া মেয়েটির শাড়ি চুল বিপর্যস্ত করিয়া দিল। কিন্তু সে মুহূর্ত মাত্র। কোনো দিকে ভ্রুক্ষেপ না করিয়া মেয়েটি তৎক্ষণাৎ বাহিরে গিয়া দাঁড়াইয়াছে। মেয়েটির অস্পষ্ট মূর্তি অদৃশ্য হইয়াছে। ঘরের বাতাস সেই বেদনায় যেন নিখিলেশের হইয়া হু হু করিয়া কান্দিয়া উঠিল। নিখিলেশের সমস্ত অন্তরাত্মা যেন শিথিল অবশ হইয়া গিয়াছে। তাহার মনে হইল সে এখন ইচ্ছা করিলেই উঠিয়া দাঁড়াইতে পারিবে না।
মাত্র জিহ্বা এবং অস্থির সঞ্চালনে সে কথা বলিতে পারিবে না। হয়তো মেয়েটি এখনও বেশি দূরে চলিয়া যায় নাই, এখনও দৌড়িয়া গেলে ধরিয়া আনা যায়। ধরিয়া আনিয়া নিখিলেশ তাহার সমস্ত বিগত বৎসরের কাহিনী শুনাইবে, তাহার স্বেচ্ছাচারিতার কথা, তাহার অপমৃত্যুর কথা, সমস্ত সমস্ত কিছু বাদ দিবে না। সে নতুন করিয়া আবার সে জন্মগ্রহণ করিবে। কিন্তু কিছুই হইল না। নিখিলেশ না পারিল উঠিতে, না পারিল তাহাকে চিৎকার করিয়া ডাকিতে। জীবনে আর কখনো হয়তো মেয়েটির সঙ্গে তাহা দেখা হইবে না, এই শেষ। কিন্তু যে পথ দিয়াও চলিয়া গেল, সে পথে তার আবির্ভাবের অম্লান পদচিহ্ন রাখিয়া গিয়াছে। একটি অভূতপূর্ব ঘটনার আকস্মিকতা তাহার জীবনে অক্ষয় হইয়া বাঁচিয়া রহিল। অনেক দিন আগের একটি ঘটনা নিখিলেশের মনে পড়িল। নিখিলেশ তখন খুব ছোট। একদিন এমনই এক ঝড়ের ভিতর কেমন করিয়া হয়তো ভয় পাইয়া একটা বিচিত্র রঙিন পাখি তাহাদেরই একটা ঘরের মধ্যে আসিয়া ঢুকিয়াছিল। রঙিন পাখি, লাল বুক, পাখা সবুজ রঙের। নিখিলেশ বায়না ধরিয়াছিল, পাখিটি তাহার চায়। জমিদারের একমাত্র ছেলে, যাহা সে চাহিয়াছে তাহাই পাইয়াছে। নানা চেষ্টা হইল পাখি ধরিবার, কিন্তু আকাশবিহারী পাখি কেমন করিয়া কোন অদৃশ্য ফাঁক দিয়া উড়িয়া গেল। সে পাখি তাহাদের খাজনা দেয় না, সে স্বাধীন, সূর্যের আলোর মতো স্বাধীন। সে কাহারও হুকুম মানিয়া চলে না। তারপর নিখিলেশে সে কি কান্না! পাখিটি তাহা চাই। সে পাখিটি আর পাওয়া গেল না বটে, কিন্তু ঠিক সেই রকম দেখিয়া একটি পাখি কিনিয়া আনা হইল। নূতন দাঁড়, নূতন পাখি, পরিপাটি করিয়া সাজাইয়া দেওয়া হইল। কিন্তু নিখিলেশের আবদার তবু থামে নাই। ঝড়ের দিনে সে কেবল সেই উড়িয়া আসা পাখিটাই তাহার চায়। তারপর একদিন রাগ করিয়া নিখিলেশ কেনা পাখিটির পায়ে শিকল খুলিয়া দিল। পাখিটি উড়িয়া গিয়া নিকটের একটা বাড়ির চালে গিয়া বসিল। তারপর ভালো করিয়া চারিদিক নজর করিয়া লইয়া উড়িতে উড়িতে দিগন্ত সীমানায় লীন হইয়া গেল। ঝড়ের দিনে সে কেবল সেই উড়িয়া আসার নির্দিষ্ট পাখিটি তাহার চায়। আজও নিখিলেশের মনে হইল, এখন আর কেহ আসিলে তাহা চলিবে না। ললিতা নয়, কামিনী নয়, মালতী নয়, কেহ নয়, কেবল ওই মেয়েটি তাহার চায়। বাবা বাবা বলিয়া যে তাহাকে ডাকিয়া সাড়া না পাইয়া এই এক মুহূর্ত পূর্বে অদৃশ্য হইয়া গেল। নিখিলেশের চোখে ঘুম নাই। আজ রাত্রের প্রত্যেকটি মুহূর্ত যেন তাহার চোখের সম্মুখে ঊর্ধ্বে সঙ্গীন খাড়া করিয়া চলিয়া যাইতেছে। প্রত্যেকটি স্পষ্ট, প্রত্যেকটি পৃথক। এমন করিয়া সে আর কখনো উৎকণ্ঠিত চিত্তে মুহূর্ত যাপন করে না। দিন যাপনের চেয়ে মুহূর্ত যাপন যেন আজ তাহার কাছে দীর্ঘতর বলিয়া মনে হইতেছে। এমন দীর্ঘ মুহূর্ত জীবনে সচরাচর আসে না। সারা রাত্রির মধ্যে নিখিলেশের চোখে ঘুম আসিবে না। তাহার ঘুম, তাহার শান্তি, তাহার সব কিছু মেয়েটির সঙ্গে চলিয়া গিয়াছে। কতক্ষণ কাটিয়া গিয়াছিল। হঠাৎ একবার কিসের শব্দ হইল। দরজা ঠেলিয়া কে আবার যেন ভিতরে প্রবেশ করিতেছে। নিখিলেশ স্পষ্ট দেখিতে পাইল, এবার সেই মেয়েটি আবার আসিয়াছে। সেই মেয়েটি এবার আর অন্ধকারে নয়, আঁচলের আড়ালে আনিয়াছে প্রদীপ। প্রদীপের আলোয় নিখিলেশ স্পষ্ট দেখিল মেয়েটির মুখ, বৃষ্টিতে ভেজা একখানি মুখ। অন্ধকারে যেমন মুখে সে কল্পনা করিয়াছিল ঠিক তেমনটি, কোনো তফাৎ নয়। মেয়েটি বিছানার কাছে আসিতেছে, আসিতেছে, আসিয়া পড়িল। সত্য সত্যই আর শুইয়া থাকা চলে না, এখনই ধরা পড়িতে হইবে। মেয়েটি নিকটে আসিতে নিখিলেশ গায়ের চাদর খুলিয়া এক পলকে মেয়েটির সামনে উঠিয়া দাঁড়াইয়াছে। ওধারে একটি মেয়ে আর এধারে নিখিলেশ।
মাঝখানে অল্পায়ু স্তিমিত একটি মাটির প্রদীপ। অন্ধকার আকাশ ও পৃথিবীর মধ্যে একটি মাত্র শুকতারা। একসঙ্গে যেন পৃথিবীর সমস্ত কলরব স্তব্ধ হইয়া গেল। একটি অনুচ্চারিত সংকেতে যেন আকাশের সব কয়টি তারা দপ করিয়া নিভিয়া গেল। একটি অদৃশ্য ইঙ্গিতে যেন মুহূর্তগুলি সব অচল হইয়া স্থাণুবৎ দাঁড়াইয়া গিয়াছে। পলকে কি যে হইয়া গেল, হয়তো মেয়েটি ভয় পাইয়াছে। থরথর করিয়া দেহ কাঁপিয়া উঠিয়াছে, পা কাঁপিয়াছে, বুক কাঁপিয়াছে, হাত কাঁপিয়াছে। কাঁপিবার সঙ্গে সঙ্গে একটি নীরব অস্পষ্ট আর্তনাদ করিয়া প্রদীপটি হাত হইতে তাহার পড়িয়া গেল। পড়িয়া গিয়া শিখাটি বার করে দপদপ করিয়া জ্বলিয়া উঠিল। তারপর ক্ষীণ হইতে ক্ষীণতর হইয়া নিভিয়া গেল। কিন্তু নিখিলেশ ভাবিতেছে, প্রদীপ নেভিয়া গিয়াছে, ভালোই হইয়াছে, ও নেভিয়া যাক। অন্ধকারে এত স্পষ্ট করিয়া আর সে নিজেকে কখনো দেখে না। এত স্পষ্ট নিস্তরঙ্গ দিঘির জলে যেন তার প্রতিবিম্ব পড়িয়াছে। পৃথিবীর কাছে যদি এতদিন কিছু সে করিয়া থাকে, তবে সে করিয়াছে কেবল অপরাধ। জীবনকে স্নেহ করে নাই, মানুষকে ভালোবাসে নাই, অন্তরাত্মাকে তৃপ্তি দেয় নাই। বাতাসে ফোঁ দিয়া কেবল সাবানের ফানুস তৈরি করিয়া উড়াইয়া সময় নষ্ট করিয়াছে। মুহূর্ত, দিন, মাস, বৎসর সব যেন তাহার অপব্যয়। জীবনটাই তাহার একটি বিরাট অমিত ব্যয়িতা। অপরিমিত খেয়াল খেলায় তাহার গত জীবন শুধু সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত একটি দীর্ঘতম দিনের পূর্ণচ্ছেদ। আজ আবার সে নূতন করিয়া জন্মগ্রহণ করিল। নূতন তাহার দৃষ্টি ফুটিয়াছে, নূতন করিয়া হাঁটিতে শিখিবে, নূতন করিয়া কথা ফুটিবে। মাঝখানে প্রদীপটি নিভিয়া গিয়াছে। ওধারে বিগত বুদ্ধি মেয়েটি চুপ করিয়া দাঁড়াইয়া, আর এপাশে পাষাণ মূর্তির মতো পলকহারা চোখে নিখিলেশ ভাবিতেছে, প্রদীপ নেভিয়া গেছে, নেভুক না, নেভুক না। ঠিক এই সময় অত্যন্ত কাছাকাছি একটা প্রচণ্ড শব্দ হইল। সঙ্গে সঙ্গে ঘরের ভিতরের মাটি চলমান বাষ্পযানের মতো দুলিয়া উঠিয়াছে। ঘরের স্থির জড় জিনিসগুলি স্থানান্তরিত হইয়া গেল। আসন্ন বিপদের ইঙ্গিতে নিখিলেশ দুই বাহু বাড়াইয়া মেয়েটিকে ধরিতে গেল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হইয়া গেল। মাটি আরও জোরে দুলিয়াছে। সেই দোলায়মান মাটি হঠাৎ ঘর বাড়ি সমস্ত লইয়া নদীর গর্ভে গিয়া পড়িল। আর সঙ্গে সঙ্গে পড়িল নিখিলেশ, আর পড়িল একটি মেয়ে। তারপরে বহুদিন কাটিয়া গিয়াছে। ইচ্ছামতির এখন সে তেজ নাই। লাজুক ভীরু বালিকার মতো লজ্জামন্ত তাহার গতি প্রবাহ। পাশে একটা মস্ত রেলের পুল উঠিয়াছে। লোকে এখন খেয়াঘাটটিকে পুলের ঘাট বলে। এখন তাহার চারিদিকে শান্ত সমাহিত নিবিড় প্রশান্তি। এখন আর সে খেয়াঘাট নৌকায় পার হইতে হয় না। পুলের একপাশে রেলিং দেওয়া একটি পায়ে চলা পথ রেল কোম্পানি গড়িয়া দিয়াছে। তবু এখনও নদীপথে বড় বড় নৌকা যাতায়াত করে। জ্যৈষ্ঠ আষাঢ় মাসে এই অঞ্চলের আম কাঁঠাল নৌকা করিয়া শহরে চালান যায়। পাটের বড় বড় বোট দাঁড় ফেলিয়া চলে, লগি ঠেলিয়া ডোঙা যায়। গুণ টানিতে টানিতে কত দূর দেশ দেশান্তরে ব্যাপারীতে নৌকা যায়। যদি কখনো ও অঞ্চলের কেহ ওই পথ দিয়া যায়, আর যদি এমন হয় ডিঙ্গার ভিতর শুইয়া মাঝরাত্রে তাহাদের ঘুম ভাঙিয়া যায়, আকাশ ভরা অন্ধকার, নিস্তরঙ্গ নদীর জলে আচমকা কুলকুল শব্দ করিয়া ওঠে। ছোট্ট বাতায়নে অদূরের বাঁশঝাড় আর ধান ক্ষেতের বাতাস আসিয়া সব ওলটপালট করিয়া দেয়। স্মৃতি বিস্মৃতি লাভ ক্ষতি সব যদি তাহাদের একাকার হইয়া যায়, নরম বালিশের উপর দুটি চোখের পাতা অকারণে ভারী হইয়া ওঠে, আর সে নিশীথ রাত্রে নির্নিবীক্ষ অন্ধকারে দূরে, অনেক দূরে বাঁশঝাড়ের ছোট্ট একটি ফাঁক দিয়া একটি ছোট তারা উঁকি মারিতে থাকে। উঁকি মারিয়া দুষ্টু মেয়ের মতো আয় আয় বলিয়া তাহাদের ডাকে, অথবা তাহাদের মাথার উপর দিয়া
যদি একটি অদৃশ্য অশরীরী পাখি কুক কুক করিয়া ডাকিতে ডাকিতে দিগন্ত সীমায় মিলাইয়া যায়, তখন ঠিক সেই মুহূর্তে তাহারা মনে করে, ও আর কিছু নয়, ওই তারাটি, ওই পাখিটি, ওই অন্ধকার, ওই আকাশ বাতাস, ওই প্রত্যক্ষ বাস্তবতার পিছনে একটি পরম রহস্য লুকায়িত রহিয়াছে। বহুদিন আগের ভুলিয়া যাওয়া রহস্য, এক ঝড়ের রাত্রি আর একটি পাখির রহস্য। নমস্কার। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন।